বইযোগ চিত্র বৈচিত্র্যের গল্পের আসরে আজ শোনাব নাদিম গৌডিমারের গল্প কান্ট্রি লাভার্স, বাংলায় পল্লীর প্রণয়ী যুগল। গল্পটি অনুবাদ করেছেন ডক্টর এলহাম হোসেন। শুরুতেই নাদিম গৌডিমারের সম্পর্কে কিছু বলতে চাই। তার জন্ম 1923 সালে, মৃত্যু 2014 সালে। তিনি দক্ষিণ আফ্রিকার অত্যন্ত প্রভাবশালী একজন লেখিকা। সাহিত্যে তিনি নোবেল পেয়েছিলেন 1991 সালে, বুকার পেয়েছেন 1974 সালে। দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য, রাজনৈতিক শোষণ, নিপীড়ন, মনস্তাত্ত্বিক টানাপোড়েন, প্রেম ও রাজনীতি তার লেখার বিষয়বস্তু। বর্ণবৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছেন আজীবন। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগ দিয়েছেন লেখকের দায়বদ্ধতার তাগিদে। নেলসন ম্যান্ডেলার সাথে রাজনীতি করেছেন কাঁধে কাঁধ মিলিয়ে। তার এই গল্পটি কান্ট্রি লাভার্স গল্পের বঙ্গানুবাদ। শুরু করছি নাদিম গৌডিমারের গল্প কান্ট্রি লাভার্স। খামারের বাচ্চারা যখন ছোট থাকে তখন ওরা একসঙ্গে খেলাধুলা করে, কিন্তু শ্বেতকায় বাচ্চারা স্কুলে যাওয়া শুরু করা মাত্রই ওরা আর একসঙ্গে খেলাধুলা করে না, ছুটির দিনগুলোতেও না। যদিও কৃষ্ণাঙ্গ বাচ্চারা একটু একটু লেখাপড়ার সুযোগ পায়, কিন্তু প্রতি বছরই ওদের গ্রেড কমতে থাকে। সেগুলোতে আবার শ্বেতকায় বাচ্চারা উতরে যায়। শিশুতোষ শব্দভাণ্ডার যেমন বাঁধ, ছোট ছোট পাহাড়, ভুট্টার ক্ষেত, চারণভূমি ইত্যাদি সাদা বাচ্চারা বোর্ডিং স্কুল ও আন্তঃ স্কুলের খেলাধুলা এবং সিনেমায় অভিযানের কাহিনী দেখে দেখে শিখে ফেলে। এই প্রয়োজনীয় জিনিসগুলো 12 বা 13 বছর বয়সের মধ্যেই তারা ধরে ফেলে। এই সময়ের মধ্যে কৃষ্ণাঙ্গ বাচ্চারা শুধু গায়ে গতরেই বাড়ে, আর তাদের পুরাতন খেলার সঙ্গীদের মিসাস বা ছোট মালিক বলে সম্বোধন করতে শেখে। সমস্যাটা হলো পলাস আইসেনডিক কেন জানি বোঝেই না যে থিবিদি খামারের অনেক বাচ্চাদের মধ্যে এমন একজন গ্রাম্য মেয়ে যাকে তার বোনের পুরাতন পোশাক পরিহিত অবস্থায় আকর্ষণীয় দেখায়। তার বোর্ডিং স্কুলের শুরুর দিনগুলোতে সে থিবেদির জন্য উপহার হিসেবে তার কাঠের কাজের ক্লাসে তৈরি করা আলপনা আঁকা কাঠের বাক্স আনত। এগুলো সে গোপনে এনে দিত, কারণ ওই খামারের অন্য কাউকে কিছু দেওয়ার জন্য তার কাছে কিছুই ছিল না। স্কুলে যাওয়ার আগে সেও তাকে সরু ধূসর পিতলের তার ও তার বাবার ক্ষেতের ধূসর সাদা রেড়ি বীজ দিয়ে তৈরি করা ব্রেসলেট উপহার দিত। যখন ওরা একসঙ্গে খেলত তখন সে পলাশকে খেলনা জোয়ালে লাগানোর জন্য কাদা দিয়ে খেলনা শার্ট তৈরি করতে শিখিয়ে দেয়। প্লেটল্যান্ডের শহরগুলোর মতোই স্কুলের বাচ্চাদের মধ্যেও ঘড়ির ফিতার পাশাপাশি হাতির লোমের ব্রেসলেট পরার উন্মাদনা ছিল। বন্ধুরা তার উপহারের প্রশংসা করে নিজেদের জন্য একটা করে চাইত। সে বলতো তার বাবার খামারের স্থানীয় কর্মচারীরা এটা তৈরি করে, সে চেষ্টা করবে তাদের দেওয়ার জন্য। তার বয়স যখন 16 তখনই সে 6 ফুট লম্বা, চারপাশ দাপিয়ে বেড়ায়, আর সিস্টার স্কুলের মেয়েদের সঙ্গে নর্তন কুর্দন করে সময় কাটায়। সেই বয়সেই সে তার বাপের বয়সী ধনাঢ্য কৃষকদের মেয়েদের উত্ত্যক্ত করতে শিখে ফেলে, ফষ্টিনষ্টি করার কৌশলও রপ্ত করে ফেলে। যেদিন সে তার বাবা মার সঙ্গে একটা বিয়ের অনুষ্ঠানে গেল, সেদিন এক মেয়ের সঙ্গে তার মোলাকাত হলো। মেয়েটি তাকে একটা বন্ধ ঘরে তার সঙ্গে ফষ্টিনষ্টি করার সুযোগ করে দিল। প্রেমে পড়লে সচরাচর সবারই এমনটা করে থাকে। শৈশব অতিক্রম করার পর শহরে গেল। মাঝে মাঝে ফেরার সময় সেখান থেকে কৃষ্ণকলি থিবিদির জন্য লাল প্লাস্টিকের বেল্ট আর গিল্টি করা কানের দুল আনত। থিবিদি ওর বাবাকে বলতো কাজের পুরস্কার স্বরূপ গৃহকর্ত্রী ওকে এগুলো দিয়েছে। কথা সত্য যে মাঝে মাঝে কাজের জন্য খামার বাড়িতে ওর ডাক পড়ে। অন্য মেয়েদের ও বলেছে ওর একজন নাগর আছে, কেউ তাকে চেনে না, সে দূরের খামারে থাকে। কথা শুনে কেউ কেউ দাঁত খিঁচিয়ে হাসে, কেউ বা তাকে উত্ত্যক্ত করে, আবার কেউ কেউ প্রশংসাও করে। খামারে নজাবুলো নামে এক ছেলে কাজ করত। সে বলতো তার ইচ্ছা হয় ওকে বেল্ট এবং কানের দুল কিনে দিতে। যখন কৃষকের ছেলে ছুটিতে বাড়ি আসত
তখন থিবিদি ওর বন্ধু-বান্ধবদের চোখ ফাঁকি দিয়ে অনেক দূরে গিয়ে আড্ডা দিত। সে একা হাঁটতে বেরোতো, ঘটা করে নয়। যে যার ইচ্ছামতো ঘুরতে বের হতো। দূর থেকেই সে বুঝতে পারত, ওই তো থিবিদি। থিবিদি জানতো কুকুরটা তাকে দেখে ঘেউ ঘেউ করবে না। দূরে শুকিয়ে যাওয়া নদীবক্ষে, যেখানে ৫-৬ বছর আগেও সে একটা গুইসাপ ধরেছিল, সেখানে ওরা এখন পাশাপাশি বসে ভাব জমায়। সে ওকে পরিভ্রমকের গল্প শোনায়, স্কুলের গল্প, স্কুলের শাস্তির গল্প, অতিরঞ্জিত করে। স্কুলের প্রতি তার অনীহারও অতিরঞ্জিত কল্পচিত্র আঁকে। ও থিবিদিকে মিডলবার্গ শহরের গল্প শোনায়, যা সে আদতে দেখেইনি। থিবিদির বলার তেমন কিছুই থাকতো না, তবে মনোযোগী শ্রোতার মতো প্রশ্ন করে যেত। কথা বলার সময় ওর আশপাশের ক্ষয়িষ্ণু মাটি থেকে গজে ওঠা আগাছাগুলো হ্যাঁচকা টানে উপরে তুলে মোচড়াত। জায়গাটা বাচ্চাদের খেলাধুলার জন্য চমৎকার। পচা পিঁপড়ে খাওয়া গাছ থেকে শুরু করে বুনো অ্যাসপারাগাসের ঝোপও আছে গাছের গুড়ির ফাঁকে ফাঁকে। বৃদ্ধের রসহীন মুখমণ্ডলের মতো শুকিয়ে যাওয়া, কুঁকড়ে যাওয়া ক্যাকটাস গাছগুলো আগামী বর্ষার অপেক্ষায় আছে। ও বারবার সূচালো কাঠি দিয়ে কাঁটাযুক্ত নাশপাতিটাকে খোঁচাতে আর গল্প শুনত। পলাশ যা বলতো তাতেই ও হাসত। মাঝে মাঝে দুই হাঁটুর মাঝখানে মাথা ঢলে পড়ত। তখনও খালি পায়ের নিচে ভেজা সোদা মাটির সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিত। যখন ও খামারে থাকত, তখন ধুলো থেকে পা দুটো রক্ষা করার জন্য একজোড়া সাদা স্যান্ডেল পরত। তবে নদীর ধারে বেড়ানোর সময় স্যান্ডেলগুলো খুলে রাখত। বৃষ্টির খুব তপ্ত দুপুরে যখন নদীতে জলের ধারা বইত, তখনও শৈশবের মতোই কোমর পর্যন্ত গভীর জলে নেমে হাঁটত। তার আগে পোশাক ভাঁজ করে আলতোভাবে প্যান্টের মধ্যে ঢুকাত। যেসব স্কুল পড়ুয়া মেয়ের সঙ্গে ও জলাধারে বা পুলে সাঁতার কাটতে যেত, তারা বিকিনি পরত। কিন্তু তাদের পেট ও উরুর চোখ ধাঁধানো সৌন্দর্য তখন ওর মনে তেমন অনুভূতি জাগাত না, যেমনটা এখন জাগায়। যখন থিবিদি তীরে এসে ওর পাশে বসত, তখন ওর পায়ের পেছনের দিকে জমে থাকা বিন্দু বিন্দু জল থেকে মাটির ঘ্রাণ আসত। ওদের একে অপরের মধ্যে কোনো সংকোচ ছিল না। সবসময়ই ওরা একে অপরকে বুঝত। স্টোররুমের গোপন অভিসারের সময় সে ওর সঙ্গে আগে যা করত, এখনও তাই করে। তবে এখন এটা বেশ জমে। সে অবাক হয়, থিবিদিও এতে অবাক হয়। সে তার কৃষ্ণ মুখমণ্ডলে প্রশান্তির ছায়া দেখে, ডাগর কালো চোখে মৃদু জলের ঝলক দেখে। সে ওকে মনোযোগ দিয়ে পরখ করে। যখন ওরা কাদার তৈরি সারগুলো গাদাগাদি করে রাখে, তখন সে ওকে স্কুলের গল্প শোনায়। গ্রীষ্মের ছুটির দিনগুলোতে ওরা নদীর ধারে বেড়াতে যেত। দিনের আলো নিভে যাওয়ার ঠিক প্রাক্কালে ওদের সাক্ষাৎ হতো, আর রাত নামলে বাড়ি ফিরত। থিবিদি ফিরে আসতো তার মায়ের কুঠিরে, আর ও ফিরত খামার বাড়িতে রাতের খাবারের সময়। পলাশ আর এখন ওকে স্কুল বা শহর সম্বন্ধে কিছুই বলে না। সেও আর প্রশ্ন করে না। আগে সে প্রত্যেকবার দেখা হলেই ওকে গল্প শোনাত। দুই একবার খুব সকালে চড়াতে নিয়ে যাওয়া গরুগুলোর হাম্বা হাম্বার ডাক ওদের বিরক্ত করত, আলাদা করে দিত। না বলা কথার স্বীকৃতিস্বরূপ ওরা খুব ঘনিষ্ঠভাবে একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকত। পলাশ স্কুলে জনপ্রিয়। প্রথমে দ্বিতীয়, পরে প্রথম সারির ফুটবল টিমের সদস্য ছিল ও। সিস্টার স্কুলের প্রধান মেয়েটা তার প্রেমে পড়েছিল, কিন্তু সে ওকে বিশেষ একটা পাত্তা দিত না। তবে কালো ফিতে দিয়ে বাঁধা ওর উজ্জ্বল দীর্ঘ চুল যেমনটা শনিবারের বিকেলে সিনেমায় দেখে, সে বেশ পছন্দ করত। 10 বছর বয়স থেকে ও ট্রাক্টর এবং খামারের অন্যান্য গাড়ি চালাতে পারত। 18 বছর বয়সে ড্রাইভিং লাইসেন্সও পেয়ে গেছে। গত বছর ওর স্কুল জীবনের শেষ ছুটির দিনগুলোতে খামার থেকে 20 কিলোমিটার দূরে সিনেমা দেখতে এবং নর্তন কুর্দান করতে মেয়েদের গাড়িতে করে নিয়ে গিয়েছিল। ততদিনেও ওর বোনদের বিয়ে শাদী শেষ। সপ্তাহান্তে মেয়েদের এবং নাতি নাতনিদের দেখতে যাওয়ার সময় ওর বাবা মা খামারের ভার ওর ওপর দিয়ে যেত। শনিবার বিকেলে থিবিদি যখন কৃষক ও তার স্ত্রীকে গাড়ি চালিয়ে যেতে দেখল,
তখন তাদের মার্সিডিসের পেছনের অংশ সদ্য জবাই করা হাঁস মুরগি ও শাকসবজিতে ঠাসা। সে জানত এটি তার বাবার কাজেরই অংশ। সে এও জানত যে তার নদীর ধারে আসার দরকার নেই, বরং বাড়িতেই থাকতে হবে। বাড়িটা পুরাতন, আর দেয়ালগুলো তাপ সহনীয় করার জন্য পুরো করে বানানো হয়েছে। রান্নাঘরটা সবসময় সরগরম থাকে। চাকর বাকর, খাদ্য সম্ভার, ভবঘুরে কুকুর বিড়াল, চুলোর ওপর ফুটতে থাকা পাতিল, ইস্ত্রি করার জন্য স্তূপ করে রাখা কাপড় চোপড়, শহর থেকে গৃহকর্ত্রী কর্তৃক আনা ডিপ ফ্রিজ, তেলাপোকা আকৃষ্টকারী সোলমি আর প্লাস্টিকের পাত্রে গিজগিজ করছে এখানে। কিন্তু নাদুস নদুস পা বিশিষ্ট ডাইনিং টেবিলটা সহ ডাইনিং রুমটাতে বিদঘুটে বাসি স্যুপ আর টমেটো সসের গুমট গন্ধে দম বন্ধ হয়ে আসে। বৈঠকখানার পর্দাটা নামানো, আর টিভিটাও বন্ধ। বাবা মার ঘরে তালা। আজ যে ঘরে মেয়েরা ঘুমিয়েছিল তার বিছানায় প্লাস্টিকের আলোয়ান পাতা। সে যে প্লাস্টিকের আলোয়ানের ওপর কৃষকের ছেলের সঙ্গে সারা রাত কাটিয়েছিল, এটি সেগুলোর একটি। বাড়ির যেসব চাকর বাকর তাকে চেনে, তারা এসে পড়ার আগেই ভোরে তাকে কেটে পড়তে হবে। সে ওর বিছানায় সময় কাটিয়েছে, এটি জেনে ফেললে ঝামেলা আছে। বেশ কয়েকবার খতিয়ে দেখে স্কুলের স্পোর্টসে জেতা সাজিয়ে রাখা সিলভারের কাপগুলোর শাড়ির পেছন দিয়ে কেটে পড়ল। থিবিদির বয়স 18 আর কৃষকের ছেলের বয়স 19। তখনও সে ভেটেরিনারি কলেজে ঢোকেনি, কাজ করত তার বাবার সঙ্গেই। তখন তরুণ নজাবুলো তার বাবার কাছে থিবিদিকে বিয়ের প্রস্তাব দেয়। তার বাবা মা মেয়ের মা বাবার সঙ্গে দেখা করে দেনমোহরের ব্যাপারটা ঠিক করে গরুর পরিবর্তে টাকা দিয়ে দেয়। সে সময়ের প্রথা এটাই। ছেলের বাবার মেয়ের বাবা মাকে টাকা দিতে হতো। তার কোনো গরু ছিল না, সে আইসেন্ডার ফার্মে গতর খাটাত। তার বাবার মতোই প্রতিভাবান তরুণ, কিভাবে ইট গাঁথতে হয় তা বুড়ো আইসেন্দিক তাকে শিখিয়েছিল। তাকে সে আশেপাশের ছোটখাটো নির্মাণ কাজেও লাগিয়েছিল। থিবিদি পলাশকে বলেনি যে তার বাবা মা তার বিয়ে ঠিক করেছে। ভেটেরিনারি কলেজে প্রথম সাময়িকীর জন্য গ্রাম ছাড়ার পূর্বেও সে তাকে বলেনি যে তার সন্তান ওর পেটে। নজাবুলের সঙ্গে বিয়ের 2 মাসের মাথায় সে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। ওদের আচারের মধ্যে বিয়ের আগে গর্ভবতী হওয়া এবং বিয়ের পরেই সন্তান জন্ম দেয়া অসম্মানের কিছু নয়। এতে বরং মেয়েটির সন্তান ধারণের সক্ষমতারই পরীক্ষা হয়। নজাবুলে এরপরও তাকে ভালোবাসে, কিন্তু বাচ্চাটি দেখতে শীর্ণ এবং দ্রুতই সে অন্যান্য আফ্রিকি বাচ্চা কাচ্চার মতো কৃষ্ণাঙ্গ হয়ে উঠছিল না। জন্মের সময়ই এর মাথায় ছিল সোজা সোজা ফেঁসোর মতো চুল। এগুলো যেন ঊষর মরুভূমিতে কিছু বীজের অস্তিত্বে জানান দিচ্ছিল, যা পরে আগাছায় রূপ নেবে। অনাকর্ষণীয় চোখ দুটো ধূসর হলুদাভ। নজাবুলোর গায়ের রং অনুজ্জ্বল, অস্বচ্ছ এবং কফির মতো। একে সবসময় কালোই বলা হয়। বিন্দু বিন্দু জলের ফোঁটা জমে থাকা থিবিদির পায়ের রঙও ঝিনুকের খোলের মতো নীল। থিবিদির মুখমণ্ডলেরও একই রকম রং। সেখানে সাদার মধ্যে দাগর কালো চোখ সবকিছুকেই হার মানায়। নজাবুলো কোনো অভিযোগ করে না। খামারের কাজের মজুরি দিয়ে সে ভারতীয় দোকান থেকে আর্দ্রতা নিরোধক কাগজে মোড়ানো প্যাকেটে গোলাপি প্লাস্টিকের বাথটাব, ছাটা ন্যাপকিন, একগুচ্ছ সেফটি পিন, সেলাই করা জ্যাকেট, টুপি, পশমের জুতা, এক সেট পোশাক আর জনসন বেবি পাউডার কেনে থিবিদির সন্তানের জন্য। 2 সপ্তাহ পর পলাশ আইসেন্ডিক ছুটি কাটাতে ভেটেরিনারি কলেজ থেকে ফিরে আসে। মায়ের হাতের শৈশবের স্মৃতিমাখা 1 গ্লাস টাটকা দুধ খায়। বাড়ির গৃহকর্ত্রীর সঙ্গে মায়ের কথোপকথনে জানতে পারে যে থিবিদির সন্তান হয়েছে এবং ওর জায়গায় অন্য কারো কথা উনি ভাবছেন। শৈশব থেকে এই প্রথম সে ওদের বাড়িতে এলো। তখন বেলা 11টা। লোকজন কাজে লেগে পড়েছে। তড়িঘড়ি করে সে তার চারপাশটা দেখে নিল। মহিলারাও মনোযোগ ফিরিয়ে নিল। কেউ বলতে চাইল না থিবিদি কোথায়। নজাবুলো পশ্চিমা ধাঁচের টিনের চিমনি ও কাচের জানালা বিশিষ্ট যে বাড়ি বানিয়েছে তার ভেতর থেকে থিবিদি ধীর পায়ে বেরিয়ে এলো। বাড়ির দেয়ালগুলো কাঁচা ইটের তৈরি। বাবা মার উপস্থিতিতে যেমন 2 হাত একত্রিত করে সম্মান প্রদর্শনে সে অভ্যস্ত, ঠিক সেভাবেই সে ওকে অভিবাদন জানালো। দরজার চৌকাঠের সামনে মাথা নুইয়ে পলাশ ভেতরে প্রবেশ করল।
বলল, আমি দেখতে চাই ওকে, দেখাও। আলোতে এসে ওর মুখোমুখি দাঁড়ানোর আগেই সে পিঠ থেকে বোঝাটা নামিয়ে রাখল। একপাশে নজাবুলোর চেক কম্বল বিছানো লোহার বিছানা, আরেক পাশে ছোট্ট কাঠের টেবিল। ওখানে খাবার দাবারের পাত্রের মাঝে একটি গোলাপি প্লাস্টিকের মাদুর পাতা। এই দুয়ের মাঝখানে মুদির জিনিসপত্র রাখার আরামদায়ক কম্বলের তৈরি থলে থেকে বের করে গাট্রিটা হাতে নিয়ে দাঁড়ালো থিবিদি। বাচ্চাটা ঘুমিয়েছিল। থুথুর বুদবুদ জমা সে তার বন্ধ, মলিন, নধর ছোট মুখটা বের করল। মাকড়সার মতো গোলাপি হাতগুলো নড়ছিল। পশমের তৈরি টুপিটা খুলল, আর ঘর্ষ বিদ্যুতের ধর্মানুযায়ী তার চুলগুলো সোজা দাঁড়িয়ে গেল। এখানে সেখানে সোনালি কেশগুচ্ছ দৃশ্যমান হলো। ও কিছুই বলল না। ছোটবেলায় যেভাবে তাকাতো, এবার সে সেভাবেই তার দিকে তাকালো। ছোটবেলায় বাচ্চা কাচ্চার দল খেলার সময় ক্ষেতের ফসল পদদলিত করে নষ্ট করলে তাদের মধ্যে শ্বেতকায় ও কৃষকের ছেলে হিসেবে সেই ক্ষেতের মালিকের সঙ্গে মধ্যস্থতা করত। এক আঙুল দিয়ে গালে আঁচড় কেটে ও সুড়সুড়ি দিয়ে তার ঘুম জড়ানো মুখে বিরক্ত করত থিবিদি। ধীরে ধীরে চোখ খুলে দেখত কিছুই নেই। তারপর আবার ঘুম, আবার জেগে উঠত। এবার আর চোখ ছোট করে নয়, তার ধূসর হলুদাভ চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকত। অশ্রু, ক্রোধ ও করুণার সঙ্গে তার যুদ্ধ চলল। থিবিদি তার দিকে হাত বাড়িয়ে দিতে পারল না। বলল, তুমি ওকে বাড়িতে আনোনি? থিবিদি মাথা নাড়ল। কখনোই না। আবার সে মাথা নাড়ল। ওকে বের করবে না, ভেতরেই রাখো। তুমি ওকে অন্য কোথাও নিয়ে যেতে পারো না? অবশ্যই অন্য কাউকে দিয়ে দাও। থিবিদি ওর সঙ্গে দরজা পর্যন্ত গেল। সে বলল, আমি দেখছি কি করা যায়। আমি জানি না কি হবে। তারপর বলল, মনে হচ্ছে আত্মহত্যা করে ফেলি। থিবিদি চোখ জলজল করে উঠল। অশ্রুতে দৃষ্টি ঝাপসা হয়ে উঠল। মুহূর্তের জন্য সেই অতীতের অনুভূতি ফিরে এলো, যা ওরা উপভোগ করত নদীর পাড়ে ঘুরে বেড়ানোর সময়। ও বেরিয়ে গেল। 2 দিন পর যখন ওর বাপ মা একদিনের জন্য খামারের বাইরে গেল, তখন সে আবার এসে হাজির হলো। গ্রীষ্মের সময় মহিলারা সাধারণত জমি নিড়ানোর জন্য খেতেই থাকে। শুধু বৃদ্ধরা কুঁড়েঘরের বাইরে মাছি আর রোদের মধ্যে বসে থাকে। থিবিদি তাকে ভেতরে আসতে বলেনি। বাচ্চার স্বাস্থ্যও ভালো যাচ্ছিল না। ওর ডায়রিয়া হয়েছিল। সে জানতে চাইল ওর খাবার কোথায়। সে বলল, বাচ্চা আমার বুকের দুধই খায়। সে নজাবুলোর ঘরের মধ্যে প্রবেশ করল, যেখানে বাচ্চাটা শুয়েছিল ঠিক সেখানে। থিবিদি তার পেছন পেছন গেল না, দরজার বাইরেই দাঁড়িয়ে রইল। এক বৃদ্ধার দিকে তাকিয়ে রইল। বৃদ্ধা আনমনা হয়ে নিজে নিজে বিড়বিড় করছে আর হাঁস মুরগিগুলোর সঙ্গে ঘ্যানর ঘ্যানর করছে। ওগুলো বুড়িটাকে পাত্তাই দিচ্ছে না। তার মনে হলো ঘরের মধ্যে ঘোঁত শব্দ শুনল। ভাবল, বাচ্চাটা পেট ভরে খেয়ে ঘোঁত শব্দ করে ঘুমোচ্ছে। কিছুক্ষণ পর, তবে কতক্ষণ হবে তা সে জানে না, পলাশ ঘর থেকে বেরিয়ে এসে তার বাড়ির দিকে ধীর পদক্ষেপে চলে গেল। রাতের বেলা বাচ্চাটাকে কিছুই খাওয়ানো হয়নি, যদিও সে নজাবুলোকে বারবার বলেছে যে বাচ্চাটা ঘুমোচ্ছে। তবুও সকালবেলা নজাবুলো নিজের চোখেই দেখল বাচ্চাটা আর বেঁচে নেই। সে তাকে বলে কয়ে আলিঙ্গন করে সান্ত্বনা দিল। থিবিদি কাঁদল না, শুধুই দরজার কাছে বসে ফ্যাল করে তাকিয়ে রইল। মরা মুরগির বাচ্চার পাগুলোর মতোই তার হাতগুলো হিম ঠান্ডা হয়ে গিয়েছিল। কৃষকরা শ্রমিকদের যে নিষ্পাদক তৃণভূমি দিয়েছে কবরস্থান হিসেবে ব্যবহার করার জন্য, সেখানেই নজাবুলো বাচ্চাটাকে কবর দেয়। কিছু মাটির পিণ্ড রাখা হলো কবরটাকে চিহ্নিত করার জন্য, কিছু রাখা হলো পাথরগুলো ঢেকে দেওয়ার জন্য, আর কাঠের টুকরো দিয়ে একটা ক্রস বানিয়ে শিওরে গেড়ে দেয়া হলো। কিন্তু ক্রস পুঁতে দেওয়ার আগেই পুলিশ এসে হাজির। ওরা কবর খুঁড়ে বাচ্চাটার মৃতদেহ নিয়ে চলে গেল। কোনো একজন শ্রমিক বা কোনো একজন মহিলা পুলিশের কাছে অভিযোগ করেছে যে বাচ্চাটা সুস্থই ছিল, কিন্তু ওই কৃষকের ছেলে আসার পরই হঠাৎ করে বাচ্চাটা মারা যায়। প্যাথোলজির পরীক্ষায় দেখা গেল বাচ্চার মৃত্যুর কারণ হলো তার নাড়িভুড়ির ক্ষতিসাধন। এটি স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে হওয়ার কথা নয়। পলাশ যে শহরের স্কুলে পড়ত, থিবিদি সেখানে প্রথমবারের মতো গেল।
পলাশের বিরুদ্ধে যে অভিযোগ গঠনের প্রস্তুতি চলছে তাতে সাক্ষ্য দিতে। সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে উন্মত্তভাবে কেঁদে কেঁদে সে বলল, গিলটি করা দুল কানে ঝুলিয়ে, হ্যাঁ হ্যাঁ, আমি অভিযুক্তকে বাচ্চাটার মুখে তরল কিছু একটা পুড়ে দিতে দেখেছি। সে বলেই চলল, কাউকে কিছু বললে সে তাকে গুলি করবে বলে ভয় দেখিয়েছে। একই শহরে 1 বছরেরও বেশি সময় পর মামলার বিচার কাজ শুরু হলো। এবার সদ্যজাত সন্তান পিঠে নিয়ে ত্রিবেদী আদালতে হাজির হলো। গিলটি করা কানের দুল পড়েছে সে, শান্ত। বলল, তার বাড়িতে ওই সাদা চামড়ার লোকটা আসলে কি করেছে তা সে দেখেনি। পলাশ আইসেন্ডিক বলল, সে বাড়িতে বেড়াতে গিয়েছিল বটে, কিন্তু বাচ্চাটাকে সে বিষ খাওয়ায়নি। এই দুজনের মধ্যে যে প্রেম বা যৌন সম্পর্ক ছিল সে ব্যাপারে মামলার বাদী আর কোনো বাদ প্রতিবাদ করল না। ওই বাচ্চাটা যে এই অভিযুক্তের সে ব্যাপারে কোনো সাক্ষ্য প্রমাণও হাজির করতে পারল না। বিচারক অভিযুক্তকে বললেন, তার ব্যাপারে জোরালো সন্দেহ আছে, কিন্তু সে যে অপরাধ সংঘটিত করেছে সে ব্যাপারে যথেষ্ট প্রমাণ নেই। আদালত মেয়েটার সাক্ষ্য নিতে পারে না, কারণ হয় সে বিচার চলাকালে, না হয় প্রাথমিক তদন্তকালে মিথ্যা বিবৃতি দিয়েছে। আদালতের মনে হয়েছে এই অপরাধে তারও সংশ্লিষ্টতা আছে, কিন্তু সেখানেও সাক্ষ্য প্রমাণ অপর্যাপ্ত। বিচারক মেয়েটার স্বামীর প্রশংসা করল, কারণ সে তার স্ত্রীকে ত্যাগ করেনি। তার স্বামী রবিবারের জন্য কেনা একটা ধূসর হলুদাভ টুপি পরে আদালতে বসেছিল। এমনকি তার সীমিত সামর্থ্যের মধ্যেই হতভাগ্য বাচ্চাটার জন্য কাপড় চোপড়ের ব্যবস্থা করেছিল। বিবাদীর ব্যাপারে আদালতের রায়, সে নির্দোষ। তরুণ শ্বেতকায় যুবক সংবাদকর্মী ও সাধারণ মানুষের তরফ থেকে অভিনন্দন গ্রহণ করল না। তার মায়ের ওভারকোটে মুখ লুকিয়ে ফটোগ্রাফারদের চোখ ফাঁকি দিয়ে আদালত থেকে বেরিয়ে গেল। তার বাবা সংবাদকর্মীদের বলল, আমি আমার এলাকায় মাথা উঁচু করে চলার চেষ্টা করে যাব। সানডে পত্রিকা, যা ওর নামের বানান নানান সময় নানাভাবে লেখে, মেয়েটি সাক্ষাৎকার নিল। ও ছবির নিচেই ওর উক্তিটি উদ্ধৃত করল এভাবে, ওটা আমাদের ছেলেবেলার ব্যাপার ছিল, আমাদের মধ্যে এখন আর দেখা সাক্ষাৎ নেই।